আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কোন কোন নেতারা এসেছেন শ্রদ্ধা জানাতে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই দলীয় যে নেতাকর্মী তারা কিন্তু এসেছেন জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা দেখছি যে প্রচণ্ড বৈরী আবহাওয়া, তার মধ্যেই কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং জিয়াউর রহমানের সমাধিতে কিন্তু তারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এসেছেন বিএনপির কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং তারাও কথা বলেছেন। তারা বলতে যেটি চেষ্টা করেছেন যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শে দেশের গণতন্ত্র ফিরে আসবে এবং সে আদর্শ লালন করেই কিন্তু তারা দেশের রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন আনবেন, এমন কিন্তু বলছেন দলীয় নেতাকর্মীরা। আমরা দেখেছি যে বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং ফুলের শ্রদ্ধা নিবেদন তারা করছেন। প্রচন্ড বৈরী আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে অনেকেই কিন্তু কাক ভেজা হয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন জিয়ার মাজার। সেখানে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে একটি পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু তারা আনতে চান এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করেছেন, দেশের গণতন্ত্র যখনই বিপদগ্রস্ত হয়েছে তখনই কিন্তু আসলে শহীদ জিয়ার আদর্শের যারা লালন করেন তারা কিন্তু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। যেটি তারা বলার চেষ্টা করেছেন, বিগত সরকারের আমলে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা যখন হরণ করা হয়েছে তখন এই শহীদ জিয়ার সৈনিকরাই কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং তারা বলছেন যে আসলে ভবিষ্যৎ যে বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সোনার বাংলাদেশ বিনির্মাণেও কিন্তু জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে এবং তার আদর্শের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার যে প্রত্যয়, সেটি কিন্তু তারা আজও ব্যক্ত করেছেন। একটু আমরা একজন সিনিয়র নেতা আসছেন, আমরা একটু তার সাথে হাবিবুর নবী খান সোহেল, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আমরা তাকে পাই, নবী একটু কথা বলতে চাই, আমরা একটু লাইভে আছি, আমরা একটু কথা বলতে চাই যে আসলে আমরা দেখছি যে আসলে শহীদরা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আজকে তার শাহাদাত বার্ষিকী, যদি আপনার শাহাদাত বার্ষিকীতে আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আজকে ওনার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ আত্মার দলে পরিণত হয়েছে, বাংলাদেশের আত্মার সাথে এই দলের সম্পৃক্ততা এত গভীরে যে হোসেন মোহাম্মদ এরশাদ বহু চেষ্টা করেও সে সম্পর্ক নষ্ট করতে পারেনি এবং শেখ হাসিনার প্রচেষ্টা চলেছে এবং তা এখন ইনশাল্লাহ এই দেশের জনগণের সাথে বিএনপির যে সম্পর্ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের যে সম্পর্ক, সেই সম্পর্ক কেউই নষ্ট করতে পারবে না। তো শহীদ জিয়ার যে দল, শহীদ জিয়া যে আদর্শ দিয়ে গেছেন, আজকে যারা ক্ষমতায় আছেন, যারা আমরা যাদের লড়াই করে সংগ্রাম করে যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি দেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, তো কেন জানি মনে হচ্ছে তারাও শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে নিয়ে নানা রকম কমপ্লেক্সিটিতে আছেন। কেন জানি মনে হচ্ছে তারাও যখন দেখছেন দেশে একটি পরিচ্ছন্ন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভব, জানি মনে হচ্ছে যে একটি মনের মধ্যে নানা রকম তৈরি হয়েছে আমার মনে হচ্ছে। আমরা তাদেরকে বলবো বিএনপি ক্ষমতার জন্য লালায়িত না, বিএনপি ক্ষমতায় যেতে পারে এই আশঙ্কা থেকে যদি কেউ দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে থাকে নির্দিষ্টকালের জন্য, আমরা কিন্তু তা চেয়ে দেখব না। আমরা যারা ক্ষমতাসীন আছেন তাদেরকে বলবো নিজেদের পায়ে কুড়াল মেরে অনুগ্রহ করে গণতন্ত্রের যাত্রা ভঙ্গ করবার চেষ্টা করবেন না, এর পরিণতি অবশ্যই ভালো হবে না।
ধন্যবাদ। শুনছিলেন দর্শক, শুনছিলেন যে যেমনটি বলছিলেন যে আসলে যারা এখন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা বলছেন যে বিএনপি রাজনীতি করেন। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি খুব অতি অল্প সময়ের মধ্যে যে সংস্কার রয়েছে সেটি শেষ করে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন দেয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই দাবি কিন্তু বিএনপি নেতারা করছেন। তো এই ছিল আসলে আজকে আমার থেকে জিয়ার মাজার থেকে সর্বশেষ তথ্য। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও ফুল দিতে ভিড় করছেন নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এই মুহূর্তে আপনি সেখানে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমি আছি জিয়াউর রহমানের যে সমাধি, সেখানেই কিছুক্ষণ আগে বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য তারা এখানে এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে আসলে এই নির্বাচন আসলে নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু সরকারই আসলে নির্বাচন যাচ্ছে না, এমন মন্তব্য কিন্তু তিনি করেছেন। এবং আজকের এই শাহাদাত বার্ষিকী কিন্তু পালন হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে। সারা সকাল থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন এবং সেই সাথে নেতাকর্মীরা এখানে কিন্তু এসে তারা জড়ো হচ্ছেন এবং তাদের এক ধরনের একটা আসলে যদিও আজকে এটি আসলে শোকের দিন, কিন্তু তারপর আসলে তাদের একটা উপস্থিতি কিন্তু বেশি দেখা যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি আজকে এই যে আয়োজনটা, সেটা আসলে আপনারা 17 বছর পরে একটু ভিন্ন আঙ্গিকে পালন করছেন, এটা কেমন লাগছে আপনাদের? আসলে এটি আমাদের জন্য একটি বেদনার দিন, এটি আমাদের জন্য একটি কষ্টের দিন, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আজকের দিনে শাহাদাত বরণ করেছেন। উনি চলে গেছেন, কিন্তু ওনার আদর্শ রয়ে গেছে এবং ওনার আদর্শ নিয়ে আমরা ওনার প্রতিষ্ঠিত দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনে যারা আছে আমরা রাজনীতি করে যাচ্ছি। ওনার যে আদর্শ ছিল যে তৃণমূলের মানুষের কাছে যাওয়া, তৃণমূলকে নিয়ে রাজনীতি করা, সাধারণ মানুষের কষ্টের কথা শোনা, সাধারণ মানুষের ভাষা বোঝার চেষ্টা করা, সেই বিষয়টি মাথায় নিয়েই বিএনপি তার রাজনৈতিক পথ চলে। এবং আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন এবং নিখাদ ভালোবাসা রয়েছে এই দলের প্রতি। এবং আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা যতদিন থাকবো ইনশাল্লাহ ততদিন বিএনপি পথভ্রষ্ট হবে না, এই দল এবং এই দলের নেতাকর্মীরা পথভ্রষ্ট। তারা কিন্তু আসলে আজকের এই আয়োজনটাকে কিন্তু আসলে বেশ একেবারেই তাদের মনের দিক থেকে কিন্তু তারা আসছেন। এর আগে কিন্তু এখানে কিন্তু আসতে কিন্তু প্রশাসনের এক ধরনের একেবারেই নিষেধাজ্ঞা ছিল, বেশি লোক জমায়েত করা যাবে না, নানা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আজকে কিন্তু ফ্যাসিবাদ পতনের পরে কিন্তু আজকে তাদের কিন্তু ওই অংশগ্রহণ কিন্তু আসলে জানান দিচ্ছে যে আসলেই ফ্যাসিবাদ পতন হয়েছে। এবং সেই সাথে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখনো কিন্তু এখানে ভিড় করে আছে এবং খন্ড খন্ড মিছিল নিয়ে তারা আসছে, এসে কিন্তু তারা আসলে শ্রদ্ধা জানাচ্ছে। এই ছিল আমার কাছে জিয়াউর রহমানের সমাধি থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বিভিন্ন সড়কে এখনও রয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, টানা বৃষ্টিতে সকাল থেকে রাজধানীতে এর প্রভাব কেমন দেখছেন, আর আবহাওয়া অফিস থেকে কি বলা হচ্ছে? ইশিকা, আবহাওয়া অফিসে একটু আগে আমরা আবহাওয়াবিদের সাথে কথা বলেছি এবং তিনি যেটি বলেছেন যে কালকে যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আসলে নিম্নচাপে পরিণত হয়েছে এবং লঘুচাপটি যেভাবে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই জন্যই কালকে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল, সেই তুলনামূলকভাবে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণটা কম। এবং তিনি যেটি বলেছেন যে এই বৃষ্টির পরিমাণ 1 থেকে 2 তারিখের মধ্যে আরও কমে আসবে, তবে বৃষ্টির ধারা যেটি আছে অর্থাৎ বৃষ্টি যে পড়ছে সেটির ধারা কিন্তু অব্যাহত থাকবে। এবং সেই সাথে তিনি যেটি বলেছেন যে বিভিন্ন গণমাধ্যমে আসলে কিছু খবর ছড়িয়ে পড়েছে যে একটি শক্তি নামে একটি বড়
জলোচ্ছ্বাস আছে, সেটাতে তিনি বলেছেন যে আবহাওয়া নিয়ে যাতে কোনো ধরনের কোনো ভুল খবর না ছড়ায়। তিনি বলেছেন যে গণমাধ্যমের কর্মীদের যে সতর্ক থাকতে, আপনি যেমনটি দেখছেন যে এখনও কিন্তু আমি আবহাওয়া অফিসে আছি এবং আবহাওয়া অফিসে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু হচ্ছে কালকে যেমন মুষলধারে বৃষ্টি পড়েছে, এখন কিন্তু হচ্ছে মুষলধারে না, একটু কম বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়াবিদ আমাদেরকে এটিও জানিয়েছে যে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার এবং সেই সাথে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে 285 মিলিমিটার। তো এই বৃষ্টি হচ্ছে আজকে যেটি জানিয়েছেন যে আজকে অব্যাহত থাকবে, তবে আজকের পরিমাণ হচ্ছে সারাদিনে কম থাকবে এবং সেটি কমে আসবে কালকে অথবা পরশু দিন। কিন্তু আরেকটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে, আমরা আবহাওয়াবিদকে জিজ্ঞেস করেছিলাম যে এটির পরে কি কোনো ধরনের গরমের তীব্রতা বাড়বে কিনা। তিনি বলেছেন যে হ্যাঁ, গরমের তীব্রতা এই বৃষ্টির পর আসলে বাড়তে পারে, তবে এই বৃষ্টিপাতের জন্য কোনো ধরনের দুর্ঘটনা হবে না বা কোনো কিছু হবে না, তবে জলোচ্ছ্বাসের পরিমাণ কিন্তু আসলে বেড়ে গেছে সেটিও জানিয়েছেন। তো এখন এই ছিল সর্বশেষ খবর আবহাওয়া অফিস থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। নিম্নচাপের প্রভাব নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। সাভারে দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাভার আশুলিয়ার বেশ কিছু জায়গায়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এতে কি কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ব্যাংক কলোনি এলাকায় এবং এই এলাকাটা কিন্তু পৌরসভার একবার বলা চলে যে প্রাণকেন্দ্র এবং এই পৌরসভার প্রাণকেন্দ্রের সড়কগুলোর যদি একটু আপনাদেরকে দেখাই, যে এই যে পাড়া মহল্লা যে সমস্ত অলিগলি এবং সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু এখন 2 দিনের যে টানা বর্ষণে কিন্তু এমন অবস্থা রূপ নিয়েছে। এটি দেখলে কিন্তু অনেকেই মনে করতে পারেন যে এটি কিন্তু কোনো নালার চিত্র হতে পারে বা এটি কোনো কিন্তু ডোবা, কিন্তু আদতে তা না। এটি কিন্তু এই যে পৌরসভার একটি সড়কের চিত্র এবং এই চিত্রটি কিন্তু এখন অন্যান্য যে সমস্ত পাড়া মহল্লা রয়েছে একই অবস্থা কিন্তু সব জায়গায় বিরাজমান হয়েছে। এখানে আমরা দেখেছি সকাল থেকে ঘুরে যে এই এলাকায় যে সমস্ত নিম্ন আয়ের মানুষ যারা বসবাস করেন, বিশেষ করে এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে কিন্তু শিল্প কলকারখানার যে সমস্ত শ্রমিকরা টিন শেড বাসাগুলো তাদের যে বসতি রয়েছে সেই বসতিতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এই পানিগুলো কিন্তু ড্রেনের পানি। একটি বিষয় কিন্তু এখানকার যারা সচেতন মহল রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে পরিকল্পিতভাবে কিন্তু কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু একটু বৃষ্টি হলে কিন্তু এভাবে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এই যে সাভারের কিন্তু প্রতিটি পাড়া মহল্লায়। এবং এই যে সাভারে যে সমস্ত নদী খালগুলো ছিল সেইগুলোকে পানিগুলো যে পাস হবে সেই ব্যবস্থাটা কিন্তু সাভারে নেই। সৃষ্টি হয়, তাই এখানে আমরা দেখেছি যে এখানে কিন্তু যে 2 চাকার যে 3 চাকার যে বাহনগুলো আছে সেগুলো কিন্তু এখানে ওইভাবে আসছেন না। মানুষকে কিন্তু আমরা দেখছি যে এই যে ড্রেনের যে নোংরা পানি সেগুলো পাড়িয়ে কিন্তু তারা বাজার করছেন এবং দৈনন্দিন যে সমস্ত জরুরি কাজগুলো আছে সেগুলো কিন্তু এভাবে তারা কিন্তু সাভার আশুলিয়ার সব জায়গায় কিন্তু এমন চিত্র। ইশিকা। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাভারে 2 দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, জনগণের দুর্ভোগ নিয়ে বিস্তারিত শুনছিলাম সহকর্মীর কাছে। এদিকে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় বইছে ঝোড়ো বাতাস, বন্ধ রয়েছে হাতিয়ার সঙ্গে নৌ চলাচল। এদিকে ভোলায় বাড়ছে নদ নদীর পানি। মনপুরা, তজুমুদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। একই চিত্র ফেনীতেও। বিস্তারিত জানাতে নোয়াখালী, ভোলা ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন, ছোটন সাহা ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে
যে ভোলা জুড়ে কিন্তু শুরু হয়েছে বলা যায় বৈরী ভাব, এবং যে কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখেছি নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছে। আমরা জেনেছি যে বিশেষ করে উপকূলের বাঁধের বাইরে যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত। আমাদের সাথে এখন লাইভে যুক্ত হবেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। একটু জানতে চাইবো ভোলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আর ক্ষতিগ্রস্তদের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই নিম্নচাপের কারণে গতকাল থেকে আমাদের ভোলা জেলায় যে ব্যাপক ঝড় বৃষ্টি এবং সাথে জোয়ারের পানির যে তাণ্ডব চলেছে, যার ফলে আমাদের মনপুর উপজেলার চরকলাতলি, আমাদের চরফরসান উপজেলার চর পাতিলা, চর কুকড়িমুকড়ি, ঢালচর সহ আমাদের এ জেলার প্রায় প্রতিটা উপজেলার বিভিন্ন চর অঞ্চলে পানি উঠেছে এবং সেখানে এখনো পানি জলাবদ্ধতা রয়েছে। আর আমরা আশা করছি যে জোয়ারের পানি নেমে গেলে তখন কিছুটা জলাবদ্ধতা কমবে। এতে করে প্রায় সারা জেলা মিলে 1-1.5 হাজার বাড়িঘর, কাঁচা বাড়িঘর, অর্ধ কাঁচা অর্ধ পাকা বাড়িঘর আর আংশিক বা পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল বরাদ্দ আছে। আমরা চাল বিতরণ শুরু করেছি, শুকনো খাবার বিতরণ শুরু করেছি, যাতে করে আমাদের জনগণ দুর্ভোগ থেকে রক্ষা পায়। আমাদের কোনো জানমালের ক্ষতি হয় নাই। আশা করি যে আমরা খুব শীঘ্রই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে 1-1.5 হাজারের মতো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছে তাদের জন্য ইতিমধ্যে কিন্তু চাল এবং শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা জেনেছি আসলে যে সমস্ত এলাকার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকেও কিন্তু উদ্ধার কাজ চলছে। বিশেষ করে চরফরসানের ঢালচর, চর কুকড়িমুকড়ি এবং চর পাতিলা সহ বেশ কিছু এলাকায় কিন্তু এখনো পানি জমে আছে এবং আমরা যেমনটি জেনেছি যে গত 24 ঘন্টায় কিন্তু জেলা জুড়ে 113 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে ভোলার তজুমউদ্দিন এবং মনপুরা, দৌলতখান সহ বেশ কিছু পয়েন্টে কিন্তু বেড়িবাঁধ কিন্তু ধস নেমেছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা, আমি যদি এখন এই মুহূর্তে নোয়াখালীর অবস্থা যদি বলতে চাই, যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে, যেটি হাতিয়া দ্বীপ উপজেলা হাতিয়াতে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে নৌ চলাচল বন্ধের কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ রয়েছে। তো নৌ চলাচল বন্ধের কারণে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী যারা নদী পারাপার হবে তারা কিন্তু ঘাটে আটকা পড়েছে। একই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই ইশিকা, এখানে আমি দেখলাম যে 3-4টি যে লাশবাহী ফ্রিজিং গাড়ি আমি দেখেছি, যেগুলো নদীর ওই পাড়ে যাওয়ার কথা, কিন্তু নৌ চলাচল বন্ধের কারণে সেগুলো যেতে পারছে না। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে নৌ চলাচল যেগুলো রয়েছে, হাতিয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম, সেগুলো কিন্তু তীরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন কিছু যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। আমি জানতে চাইবো যে আপনারা কয়দিন থেকে এখানে অবস্থান করছেন? আমরা এখানে 3 দিন যাবত এখানে আছি। 3 দিন যাবত এখানে, পরশু দিন বিকেল থেকে আমরা এখানে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, নৌ চলাচল পুরো বন্ধ আছে। তারপর এখানে 3টি লাশ আছে 2 দিন ধরে, যাতায়াতের অবস্থা একদম বন্ধ। এখন কবে কি স্বাভাবিক হবে কোনো পরিস্থিতি, কেউ ঘুমাইতে পারে না, সবাই এখানে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানিয়েছিল গত 3 দিন 3 রাত তারা এখানে অবস্থান করছেন। একই সাথে তারা জানাচ্ছে এই অবস্থান কারণে তারা কিন্তু একটু যে সমস্যার ভিতরে পড়ছেন, একটু বিড়ম্বনার ভিতরে রয়েছেন। যেমন খাদ্য নিয়ে সমস্যা রয়েছে, তেমনি তারা পর্যাপ্ত বিশ্রামের সমস্যা রয়েছে। একই সাথে যে অন্যান্য অসুবিধা তারা রয়েছে। তো আমি যদি নোয়াখালীর সার্বিক অবস্থা যদি একটু বলতে চাই, যে নোয়াখালীতে কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু নোয়াখালী জেলা সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিসের সূত্র মতে নোয়াখালীতে গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে হাতিয়া এবং নিজুম দ্বীপে যেসব জলাবদ্ধতা, সেগুলো আজকে মোটামুটি কিছুটা পানি নামা শুরু করেছে। এ পর্যন্ত প্রায় যে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে 4 ফিট পানি নেমেছে বলে তারা দাবি করেছেন। অপরদিকে যদি আমি যে আরেকটু যদি বলতে চাই, যে তাহলে বলতে হচ্ছে যে যদি এই টানা বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু নোয়াখালীতে গতবারের মতো কিন্তু ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আর ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তো আমি এখন আবহাওয়ার বিষয়ে সর্বশেষ জানতে চলে যাব ফেনীতে। সেখানে রয়েছে সহকর্মী নিলয়। আপনি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ সুজন আপনাকে। দেশ টিভির দর্শকদের এই মুহূর্তে আসলে নোয়াখালী থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীতে। ফেনীর আবহাওয়া তথ্য আমাদের দর্শকদের জানাতে চাই যে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফেনী শহরে। গতকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ফেনীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সেই সাথে আসলে রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এখানকার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে গত কাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেনীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা ছিল 159.59 মিলিমিটার। আমরা দেখেছি এখানকার আবহাওয়া অফিস তারা বলছে যে গতকাল রাত 9টা থেকে আজ 9টা পর্যন্ত 153 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। তবে এই বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে ফেনী শহর এমনকি ফেনী শহরের আশপাশ এমনকি বিশেষ করে উপকূলীয় অঞ্চল সেখানে কিছুটা এলাকা প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে এখানকার যে মুহুরী এবং কহুয়া নদী রয়েছে সেই নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে এখানকার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি, এখানকার যে বন্যার যে চিত্র সেটি কিন্তু প্রতিনিয়তই মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। এর কারণ হচ্ছে মানুষের আতঙ্কের একটি বড় নাম হচ্ছে মুহুরী এবং কহুয়া নদী, এবং মুহুরী এবং কহুয়া নদীর পানি যখন বিপদসীমার উপরে থাকে তখনই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। সেই আতঙ্কটি কিন্তু গত 2 দিন যাবৎ মানুষের মধ্যে বিরাজ করছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে যে এখানকার পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে এখনো পর্যন্ত নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। সেক্ষেত্রে আসলে মানুষকে তারা বলছে যে আতঙ্কিত না হয়ে সতর্ক অবস্থানে থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তবে এছাড়া আমরা দেখেছি সোনাগাজীর যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চলে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত আসলে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেই সাথে সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিপন্নর পথে রয়েছে। আমরা এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছে আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন যে পুরো উপজেলা জুড়ে আসলে নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন সংগঠন সেখানে কাজ করছে। তবে এখনো পর্যন্ত যখন জোয়ার আসে তখন পানি নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করে, জোয়ার চলে যাওয়ার সাথে সাথে পানিগুলো আসলে নেমে যায়। তবে এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে তবে এখানকার উপজেলা প্রশাসন বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড এখনো বলছে যে মুহুরী সেখানকার যে ছোট ফেনী নদী রয়েছে সেখানে যে মুসাফুর ক্লোজার ভাঙার পরে সেখানে যে নদীঘর ভাঙছে সেগুলো কিন্তু ভাঙার রোধে কিন্তু তারা প্রকল্প গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তবে এ ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব স্টুডিওতে, সেখানে আছেন আমাদের ইশিকা আজিজ। ইশিকা, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। ফেনী, ভোলা, নোয়াখালী থেকে সহকর্মীরা বিস্তারিত জানাচ্ছিলেন নিম্নচাপের প্রভাব নিয়ে। রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম। ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, ছুটির দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ইশিকা, আমরা সকাল থেকে রাজধানী কারওয়ান বাজারে পর্যবেক্ষণ করে যেটি দেখছি যে আজকে সকাল থেকেও বৃষ্টি হওয়াতে কিন্তু ক্রেতাদের সংখ্যা কম লক্ষ্য করা গিয়েছে, এবং আমরা যেটা দেখেছি যে এখানকার নিত্যপণ্যের যে সবজির বাজারগুলো সেগুলো কিন্তু যথারীতি গত সপ্তাহে এবং আজকে পর্যন্ত কিন্তু দাম যথেষ্ট সহনীয় পর্যায়ে রয়েছে। 30 টাকা থেকে শুরু করে 50 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। এবং এখানকার তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এবং সিন্ডিকেটের বিষয়টি নিয়ন্ত্রণ থাকায় কিন্তু দাম যথেষ্ট সহনীয় পর্যায়ে রয়েছে এবং তারা কিন্তু স্বস্তিতে বাজার করতে পারছেন। তেমনটাই কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এই কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকায় কিন্তু তারাও কিন্তু যে দাম সেই দামে কম দামে বিক্রি করতে পারছেন। আমরা মশলার বাজারে বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার বাজারে যথেষ্ট ভিড় বাড়ছে ক্রমে, এবং মশলার বাজারে এলাচির দাম বেড়েছে এবং অন্যান্য মশলার দাম কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, আগের দামে বিক্রি হচ্ছে। মাছ, মুরগি এবং গরুর মাংস কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, শুধু মাছের দাম কেজি 10 থেকে 15 টাকা করে বেড়েছে। আমরা তেমনটাই কিন্তু জানতে পেরেছি রাজধানী কারওয়ান বাজার থেকে। রাজধানী কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা, আপনাকে। খুলনার সপ্তাহের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, বাজার দর কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া, বিস্তারিত জানাবেন।
খুলনায় কিন্তু বৈরী আবহাওয়া চলছে। এই বৈরী আবহাওয়ার ভিতর কিন্তু খুলনায় নিত্য পণ্যের যে দ্রব্যমূল্য সেগুলো কিন্তু বেশ নিয়ন্ত্রণে আছে। আজ কিন্তু খুলনায় পেঁয়াজ 45 থেকে 55 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে, রসুন 100 থেকে 110 টাকা, আলু 15 থেকে 20 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে, লাউ কিন্তু প্রতি পিস 20 থেকে 30 টাকা, ভেন্ডি 15 থেকে 20 টাকা করে কেজি, খিরায় 10 থেকে 15 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে। তবে বৃষ্টির কারণে ঝালের দামের কিন্তু একটু ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে ঝাল কিন্তু আগে 40 থেকে 50 টাকা বিক্রি হলেও আজ কিন্তু 80 থেকে 100 টাকা পর্যন্ত চলে গিয়েছে। আমরা মাছের বাজারে খবর নিয়ে দেখেছি, সেখানে কিন্তু রুই মাছ 250 থেকে 300 টাকা, তেলাপিয়া 150 থেকে 200 টাকা কেজি বিক্রি হলেও চিংড়ি মাছের দামে কিন্তু ঊর্ধ্বমুখী। চিংড়ি মাছ কিন্তু 800 থেকে 1000 টাকা করে কেজিতে করে বিক্রি হচ্ছে। একটু মাংসের বাজারে বিষয় যেটি হয়েছে, ব্রয়লার মুরগি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আছে, 170 থেকে 200 টাকায় বেশি, তবে লেয়ার কিন্তু 270 থেকে 350 টাকার ভিতর আসলে দাম বেড়ে গিয়েছে। তবে গরুর মাংস কিন্তু আগের দামই আছে, 720 থেকে 750 টাকা, 750 ভিতর আছে। সব মিলে খুলনার নিত্যপণ্যের বাজার কিন্তু বেশ সহনীয় পর্যায়ে আছে বলেই কিন্তু বক্তারা দাবি করছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।